পড়ছিলাম আমি তার সন্ধ্যা মালতী, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা 19 এর বর্ধিত অংশ। নোট: প্রথমেই বলে রাখি, গত পর্ব থেকে আকাশ আর সৃজনের অংশ লেখক ভাইয়া কেটে দিয়েছেন, তাই এখানে অ্যাড করেছেন, আর এখানে কিছু এডিটও করেছে। স্কিপ না করে শুনবেন অবশ্যই। পরদিন ঘড়ির কাঁটা তখন সকাল 10টার ঘরে। ঢাকা ভার্সিটির সামনে আকাশ তার গাড়ি থেকে নামে। কোলে সৃজন। আকাশের পরনে সাদা শার্ট, সাদা প্যান্ট, পায়ে কালো শু। সেম ডিজাইনের, সেম কালারের শার্ট প্যান্ট সৃজনের পরনেও। পায়ে কালো জুতো। আকাশের মুখে কালো মাস্ক, চোখে সানগ্লাস, মাথায় সাদা রঙের একটি ক্যাপ। সেম সৃজনের মুখে তার মাপের কালো মাস্ক, কালো সানগ্লাস আর মাথায় সাদা ক্যাপ। সৃজনের মন উৎফুল্ল ভীষণ। জায়গাটি তার খুব পরিচিত। মন ভালো হওয়ার কারণ সে ভেবেছে আকাশ তাকে তার মা আর মায়ের বন্ধুদের কাছে দিতে এসেছে। আকাশ তীক্ষ্ণ চোখে আশেপাশে নজর বোলায়। তার শত শত গার্ড পুরো ঢাকা ভার্সিটি ঘিরে রেখেছে। তবে সকলের ড্রেস সিভিল, যেন কেউ বুঝতে না পারে। সকল গার্ডের কাছে অর্ডার দেওয়া আছে সে আর সৃজন ঢাকা ভার্সিটিতে প্রবেশ করার পর একটা পোকাও যেন এই ভার্সিটির ভেতরে প্রবেশ করতে না পারে। আকাশ চারপাশটা ভালোভাবে দেখে লম্বা পায়ে ঢাকা ভার্সিটির ভেতরে প্রবেশ করে। গাড়ি বাইরে পার্ক করারও কারণ আছে। আকাশ চুপচাপ হাঁটতে থাকে সামনে বরাবর, উদ্দেশ্য ভিসির রুম। সৃজন আশেপাশে চোখ বুলিয়ে দেখছে। সে বোধহয় তার মা আর সাইব জাবিরদের খুঁজছে। আকাশ কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে আসে। ভিসি আকাশকে চিনতে না পেরে ভ্রু কুঁচকে তাকায়। একই গেটআপের এত বড় ছেলে, সাথে ছোট বাচ্চা ছেলে, কাউকেই চিনল না সে। সে কিছু বলার আগেই আকাশ গম্ভীর গলায় বলে, টাইম 3 days। কণ্ঠ চিনতে পেরে ভিসি দ্রুত দাঁড়িয়ে যায়। বিচলিত কণ্ঠে বলে, আকাশ তুমি? তোমাকে একদমই চিনতে পারিনি আমি, বসো বসো। আকাশ কথাটা বলেই বাইরে যেতে যেতে বলে, প্রয়োজন শেষ। ভদ্রলোক আর কিছু বলল না। আগের আকাশকে সেভাবে না চিনলেও মাফিয়া আকাশকে তার বেশ ভালোভাবে চেনা আছে। সে সৃজনের দিকে চেয়ে মৃদু হেসে বলে, এটাকে তোমার ছেলে নাকি? কথাটা শুনেই আকাশ ঠোঁট বাঁকালো সামান্য, কিন্তু উপর থেকে শক্ত গলায় বলে, নো পার্সোনাল কোশ্চেন স্যার। ভিসি আর কিছু বলল না। ততক্ষণে আকাশ রুম থেকে বেরিয়ে গিয়েছে। সৃজনের কোনো দিকে মন নেই। সে তার মা আর মামাদের দেখতে ছটফট করছে। জিজ্ঞেস করে, আমার মা কোথায়, সবাই কোথায়? আকাশ কিছু বলল না। সে এগিয়ে গিয়ে ভার্সিটির মাঠের একপাশে দাঁড়ায়। সৃজনের কানের কাছে মুখ নিয়ে বলে, আমার কথা শুনলে তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। সৃজন মাথা নেড়ে বলে, আত্মা আত্মা। আকাশ সৃজনের চোখ থেকে সানগ্লাস খুলে সৃজনের শার্টে আটকে রাখে। নিজের সানগ্লাসটাও একই অবস্থা করে। এরপর সৃজনকে কোল থেকে নামিয়ে দেয়। সে সৃজনের সামনাসামনি দাঁড়িয়ে সামনে তাকালে কয়েকজন লোক একটি বড় সড়ো সাউন্ড বক্স এনে আকাশদের কাছে। লোকগুলো অন্য কেউ নয়, আকাশের গার্ড। আকাশ বাঁদিকে ঘাড় ফিরিয়ে চোখ দিয়ে কিছু ইশারা করতেই লোকটি একটি মিউজিক বাজায়। সাথে সাথে সৃজন মাথা উঁচু করে তাকায় আকাশের দিকে। আকাশ ভ্রু নাচায়। সৃজনের মনে পড়ে আকাশ বলেছিল এই মিউজিকের সাথে তাকে পা নাচাতে হবে, তাহলে তার মা তার কাছে আসবে। এমনি তো এসব মিউজিক বাজলে সৃজন নিজে নিজেই পা নাচায়। এটা তার অভ্যাস বলা যায়। সৃজন মিউজিকের সাথে মিলিয়ে পা নাচায়। ছোট বাচ্চা হলেও কাজটি বেশ নিখুঁতভাবে করছে সৃজন। 5 সেকেন্ডের মাথায় সৃজনের সাথে পা মিলিয়ে আকাশও সেমভাবে পা নাচায়। সৃজন তার সম্মুখ বরাবর আকাশকে তার মতো করে পা নাচাতে দেখে অবাক চোখে তাকায়। বাচ্চা ছেলেটি বুঝতে পারে না আকাশ তার মতো করে কি করে পা নাচাচ্ছে, তবে সে বেশ মজা পেল। আকাশের দিকে চেয়ে হাসতে হাসতে পা নাচায়। আকাশ সৃজনের দিকে চেয়ে মাস্কের আড়ালে চোরা হাসিতে মেটেছে। সত্যি বলতে বাহ্যিকভাবে তাদের দেখে মনে হচ্ছে তারা এখানে এভাবে নাচার জন্য আগে বহুবার প্র্যাকটিস করেছে, অথচ এ নিয়ে তাদের মাঝে জাস্ট একবার কথা হয়েছে। আর সেটা হলো আকাশ শুধু সৃজনকে বলেছে ভার্সিটিতে মিউজিক দিলে সে যেন পা নাচায়। ব্যাস এতটুকুই। সৃজন বাচ্চা হলেও এসব নাচে পরিপক্ক, এটা সে খুব ভালোভাবেই জানে। ইতোমধ্যে আকাশ আর সৃজনকে অনেকেই ঘিরে ধরেছে। যে যার মতো তার ফোনে ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েছে বাবা ছেলের এই সুন্দর দৃশ্য। যদিও তারা কেউ আকাশ বা সৃজন কারোরই মুখ দেখতে পাচ্ছে না। দুই বাবা ছেলের মুখে মাস্ক, মাথায় ক্যাপ, তবে সানগ্লাস বুকের কাছে রাখায় চোখ দুটো দৃশ্যমান হলেও নাচের তালে তালে সেভাবে কেউ খেয়াল করল না। এদিকে সৃজন তো বেজায় খুশি। এতদিন সে একা একা এভাবে নাচত। তার মা, মায়ের বন্ধুরা, অরুণ, দাদিমা সবাই তার নাচ দেখত, কেউ সঙ্গ দিত না। কিন্তু আজ আকাশের সঙ্গ পেয়ে তার খুশি দেখে কে? মাস্কের আড়ালে তার খিলখিল হাসি ফুটে উঠল। সাউন্ড বক্সের আওয়াজে সে হাসির শব্দ শোনা গেল না।
তবে আকাশ সৃজনের চোখ দেখেই বুঝতে পারল সৃজন হাসছে। আকাশের দুহাত প্যান্টের পকেটে। ছোট্ট সৃজন আকাশের অনুকরণ করে নিজেও দুহাত তার প্যান্টের পকেটে রেখেছে। বাবা ছেলে দুজনের হাস্যোজ্জ্বল দৃষ্টি দুজনের দিকে। হঠাৎই তীব্র কিছু শব্দে আকাশের কান সজাগ হয়। শব্দটি অতি প্রখর সাথে পরিচিত হওয়ায় আকাশের কপালে চিন্তার ভাঁজ ফুটে ওঠে। সে আশেপাশে দৃষ্টি ঘোরায়। প্রায় 90% স্টুডেন্টের হাতে হাতে ফোন, যেখানে তারা সৃজনের নাচের ভিডিও রেকর্ড হচ্ছে। আকাশ কিছু একটা ভেবে সূক্ষ্ম হাসল। লিরিক্সের তালে তালে বাবা ছেলের নাচ একবারের জন্যও থামল না। সন্ধ্যা তার ঘরে শুয়ে শুয়ে ছটফট করছে। গতকাল রাতে লামিয়া তাকে তাদের বাড়ি নিয়ে যেতে চাইলেও সন্ধ্যা যায়নি। দুটো গুলি লাগায় তার শরীর অবস্থা একেবারেই ভালো নয়। গতকাল রাতে তার ফ্রেন্ডরা তাকে ভীষণ কষ্টে বাড়ি পৌঁছে দিয়েছে। সাইকেলের গতির চেয়েও কম ছিল গাড়ির গতি। এভাবে জাবির গাড়ি চালিয়ে তাকে বাড়ি পৌঁছে দিয়েছিল। রাতে তার সাথে আসমানি নয়ন ছিল। অবাক করা বিষয়, আসমানি নয়ন একবারও তাকে সৃজনের কথা জিজ্ঞেস করেনি, শুধু তার দেখভাল করেছে। সন্ধ্যা আসমানি নয়নকে জিজ্ঞেস করলে ভদ্রমহিলা ঝাপসা চোখে চেয়ে বলে, কিসের জন্য দুঃখ করব মা? আমার কপাল খারাপ, তাই ছেলে বেঁচে থাকতেও তাকে হারিয়েছি। আর এখন আমার সবচেয়ে প্রিয় নাতিটাকে হারাতে বসেছি, তাও আবার নিজের ছেলের দ্বারা। কথাটা ভেবে সন্ধ্যার দু চোখ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়ে। গতকাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। কি করে এক করবে? তার সৃজনকে ছাড়া সে যে এর আগে কখনো থাকেনি। সৃজন হওয়ার পর এই প্রথম রাত সৃজনকে বুকে না নিয়ে সারা রাত পার করেছে। মায়ের মন কি করে শান্ত হবে? সন্ধ্যার মন অশান্ত, বড্ড অশান্ত। নিয়াজ যতই বলুক চিন্তা না করতে, কিন্তু সন্ধ্যার যে ভীষণ চিন্তা হয়। মা কি করে সন্তানের জন্য চিন্তা না করে থাকবে? সন্ধ্যার ডান হাতে চোখের পানি মুছে নিয়ে পাশ থেকে ফোন নেয় নিয়াজকে কল করবে বলে। সে আর পারছে না তার ছেলেকে ছাড়া থাকতে। নিয়াজের থেকে শুনে সে তার ছেলেকে তার কাছেই চাইবে। কিন্তু সন্ধ্যা ফোন হাতে নিয়ে নেট অন করতেই তার ফোনে সমানে নোটিফিকেশন আসতে থাকে। ফেসবুকের নোটিফিকেশন, বন্ধুদের থেকে পাওয়া অনেক অনেক মেসেজ, সব মিলিয়ে সন্ধ্যার ফোনে একটার পর একটা মেসেজ আসতে থাকে। আর শব্দ হয়। সন্ধ্যার মাথা ধরে যায়। সে না পেরে একটি নোটিফিকেশনে ক্লিক করলে ফোনের স্ক্রিনে ভেসে ওঠে ভার্সিটির মাঠে আকাশ আর সৃজনের সেই নাচ। সন্ধ্যা আকাশকে চিনতে না পারলেও সৃজনকে এক দেখায় চিনতে পারে। যে কোনো লিরিক্সের সাথে সৃজনের এরকম হাজারটা নাচ আছে তার বন্ধুদের ফোনে। সৃজনের সামনে লিরিক্স বাজালেই সে নিজে নিজে এভাবে নাচতে শুরু করে। সন্ধ্যা তার ছেলের গতিবিধি অক্ষরে অক্ষরে বোঝে, তেমন আজও বুঝল। তার দৃষ্টি জুড়ে বিস্ময়। সৃজন ঢাকা ভার্সিটিতে কি করে? আর এভাবে নাচছেই বা কেন? সবচেয়ে বড় কথা, সৃজনের পাশে হুবহু সৃজনের মতো করে এভাবে নাচছেই বা কে? হঠাৎই সন্ধ্যার ফোনে একটি মেসেজ আসে। সন্ধ্যার দৃষ্টি উপরে মেসেজে পড়ে, যেখানে লেখা, হেই ম্যাডাম, ছেলের ডান্স কেমন লাগলো? সে আমার কাছে খুব ভালো আছে। এবার আপনি নিশ্চিন্তে সুস্থ হতে পারেন। ও হ্যাঁ, আপনার ছেলেকে আমি সঙ্গ দিয়েছি। জানি আমি হ্যান্ডসাম, সাথে জানি আমার উপর থেকে আপনার চোখ ফেরানো দায় হয়ে যাবে। আপনি সিঙ্গেল মাদার, এটাও জানি। আপনাকে আমার ভালো লাগে। আপনি চাইলে আমাকে একটা সুযোগ দিতে পারেন, আমি মাইন্ড করব না। লেখাটি পড়ে সন্ধ্যার চোখ মুখ কুঁচকে যায়। ভাবলো আকাশ কোন ক্যারেক্টারলেসের কাছে তার বাচ্চাকে দত্তক দিয়েছে কে জানে। সন্ধ্যা নাচটি আবার দেখলো, চেনার চেষ্টা করলো লোকটি আসলে কে, কিন্তু একদমই চিনতে পারলো না। আকাশ যেভাবে নাচতে পারে সে তো এটা জানেই না, এজন্য আকাশকে মাথাতেও আনতে পারলো না। এভাবে নাচার ফলে চোখও দেখতে পারছে না, নয়তো আকাশকে চেনার একটা চান্স ছিল। তবে সৃজনকে দেখে মনটা আগের চেয়ে একটু শান্ত হয়। যদিও সৃজনের মুখ দেখতে পেল না, তবে সৃজনের উৎফুল্লটুকু বোধহয় তার মা ধরতে পেরেছে, যার ফলে আগের চেয়ে একটু ভালো লাগলো। কিন্তু সে কি তার সৃজনকে আর কখনো কোলে নিতে পারবে না? না না, এমন হবে না। নিয়াজ ভাইয়াকে বললে তিনি ঠিক কিছু না কিছু ব্যবস্থা করে দেবেন। কিন্তু এই লোকটাকে সন্ধ্যা অনেক ভেবেও বুঝলো না। তবে অচেনা লোকটির প্রতি তার মাঝে বেশ বিরক্তি দেখা গেল। আকাশ সৃজনকে কোলে নিয়ে ডিভানের উপর বসে আছে। তাদের সামনে ল্যাপটপ, স্ক্রিনে দেখা যাচ্ছে সন্ধ্যাকে। সৃজন গোল গোল চোখে মাকে অনেকক্ষণ থেকে দেখছে। এক পর্যায়ে বিরক্ত হয়ে আকাশের দিকে চেয়ে বলে, মাকে দোলতে পারছি না কিনো? পুচা বাতাস বাবু, মাকে দোলতে দাও বলছি। আকাশ ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে মিটিমিটি হাসছিল। সৃজনের কথা শুনে সে সৃজনের দিকে তাকায়, মৃদু হেসে বলে, তোমার মাকে ঘোল খাইয়েছি। সৃজন অবুঝ নয়নে চেয়ে বলে, আমিও গোল খাবো। আকাশ সৃজনকে জড়িয়ে নিয়ে সন্ধ্যার দিকে চেয়ে বলে, এটা শুধু তোমার মায়ের জন্য। তোমাকে আমি চকলেট আর জেলি খাওয়াবো। সৃজনের মনটা বড্ড খারাপ। মা ছাড়া যে সে কখনো থাকেনি,
কিছু ভালো লাগছে না তার। চকলেট জেলি তার মন ভালো করতে পারল না। সে ঠোঁট উল্টে কান্নার ভঙ্গি করে বলে, আমি মা কাছে যাব। আকাশ মলিন মুখে সৃজনের দিক তাকালো। তার কাছে এর উত্তর নেই। সে নিরুপায়, সে অসহায়। ঢোক গিলল আকাশ। ছোট করে বলে, নিয়ে যাব। সৃজন কেঁদে দিবে দিবে ভাব। আকাশ শুধু বলে, নিয়ে যাব, কিন্তু আর নিয়ে যায় না। সৃজন ভাবছে একবার মায়ের কাছে যেয়ে নিক, এরপর তার ভাষায় বাতাসবাবুকে অনেক শাস্তি দেবে। বায়ানদের বাড়ির ড্রয়িং রুমের সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে আকাশ। তার দুপাশে দুজন করে লোক দাঁড়ানো। ট্রি টেবিলের উপর হরেক রকম ফলমূল সহ বিভিন্ন ধরনের মিষ্টি। সামনে বসা বায়ান আর বায়ানের মা। আকাশ একটি পেপার বের করে বায়ানের দিকে বাড়িয়ে দিয়ে গম্ভীর গলায় বলে, ঢাকা ধানমন্ডিতে 10 তলা বাড়ি, সাথে একটি কোম্পানির মালিক তুমি, সাথে একটি গাড়ি পাবে। এখানে একটি সাইন করে দাও। আশা করি এবার আমার বোনকে বিয়ে করতে তোমার মাঝে কোনো দ্বিধা থাকবে না। বায়ান বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। আকাশ কি বলল কিছুই বুঝলো না সে। অতঃপর বলে, আপনি এসব আমাকে কেন দিচ্ছেন? আকাশ ভ্রু কুঁচকে বলে, তোমার স্ট্যাটাস আমাদের সাথে যায় না, এর জন্য বারবার আমার বোনকে তুমি ফিরিয়ে দিচ্ছ। এবার তোমার স্ট্যাটাস আগের চেয়ে উন্নত হবে, আর চুপচাপ আমার বোনকে বিয়ে করে নেবে। 2 বছর রিলেশন করে বিয়ের সময় পিছিয়ে আসছো কোন সাহসে? আমার বোন কি ফেল না? আকাশের লাস্ট কথাটা শক্ত শোনালো। বায়ান আগের চেয়েও বিস্ময় দৃষ্টিতে তাকায়। 2 বছর রিলেশন মানে? সে শিমুর সাথে 2 বছর তো দূরে থাক, 2 দিনও তো রিলেশনে ছিল না। তাহলে আকাশ এসব কেন বলছে? এদিকে বায়ানের মাও অবাক চোখে চেয়ে আছে আকাশের দিকে। তার জানা মতে তার ছেলে একটা মেয়েকেই ভালোবাসতো, আর সেই মেয়ে মারা যাওয়ার পর তার ছেলে বিয়েতে রাজি হয় না। কিন্তু আকাশ কেন বলছে তার ছেলে আকাশের বোনের সাথে রিলেশনে ছিল? বায়ানের মা আকাশকে চেনে। বায়ান আগে আকাশদের অফিসে চাকরি করত, সেই হিসেবে চেনা। আকাশ কাগজটি সামনের টেবিলের উপর রেখে উঠে দাঁড়ায়। 2 হাত প্যান্টের পকেটে রেখে বায়ানের উদ্দেশ্যে বলে, পেপারে সাইন করে রাখো। আগামী 3 দিন পর তোমার আর শিমুর বিয়ে। প্রিপেয়ার থেকো। কথাগুলো বলে আকাশ উল্টো দিকে ঘুরে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য। বায়ান তার জায়গা থেকে উঠে দাঁড়িয়ে শব্দ করে বলে, আমাকে ক্ষমা করবেন স্যার, আমি শিমুকে বিয়ে করতে পারবো না। আকাশের পা থেমে যায়, চোখ মুখ শক্ত হলো। ততক্ষণে বায়ান এগিয়ে এসে আকাশের সামনে দাঁড়িয়েছে। আকাশের দিকে চেয়ে বলে, আমি আপনার বোনের সাথে কোনো রিলেশনে জড়াইনি। আকাশের কণ্ঠে বিরক্তি ঢেলে বলে, আমি আমার বোনকে বিশ্বাস না করে তোমাকে কেন বিশ্বাস করব? হোয়াই? বায়ান কি বলবে বুঝলো না। সে খুব ভালো করেই বুঝলো শিমু আকাশকে ভুলভাল বুঝিয়েছে। বায়ানের প্রচণ্ড রাগ লাগছে। মেয়েটা তার জীবন থেকে পুরো শান্তি কেড়ে নিয়েছে। সে দুদণ্ড সকালকে নিয়ে ভাবতে পারে না এই মেয়ের অত্যাচারে। সে রেগে বলে, আমি অন্য একজনকে ভালোবাসি স্যার, আপনার মতো ভুলে যাওয়ার স্বভাব আমার নেই। তাই? আকাশ রেগে বায়ানের কলার চেপে ধরে। দাঁত কিরমির করে বলে, যা জানিস না তা নিয়ে কথা বলবি না। আমাকে ভালো মানুষ ভেবে ভুল করার কোনো প্রয়োজন নেই, নয়তো আমি ভুল করতে শুরু করলে তোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। বায়ান ঢোক গিলে বলে, আমাকে মেরে ফেলুন, কিন্তু আমি আপনার বোনকে বিয়ে করতে পারবো না। আকাশের কপালে ভাঁজ পড়ল। বায়ান আর শিমুর রিলেশন আছে এই নিয়ে শিমু তাকে আজ সকালে কয়েকশো প্রমাণ দেখিয়েছে। তাহলে বায়ানের রিয়াকশন এমন কেন বুঝতে পারছে না। আকাশ এসব উদ্ভট চিন্তা ঝেড়ে ফেলে বায়ানের উদ্দেশ্যে বলে, তোমার পালানোর কারণ বুঝতে পারছি না। যেহেতু আমার বোনের সাথে একবার রিলেশনে জড়িয়েছিলে, তাই তোমাকে এই বিয়ে করতে হবে বায়ান। নিজেকে প্রিপেয়ার করো। বায়ান রাগে ফেটে পড়ে। শিমুকে হাতের কাছে পেলে সে কি করবে নিজেও জানে না। আকাশ কিছু একটা ভেবে আবারও বলে, তুমি মুভ অন করেছো ভেবে ভালো লাগছে, যেটা সবাই পারে না। ক্যারি অন। কথাটা বলে আকাশে বড় বড় পা ফেলে বেরিয়ে যায় বায়ানের বাড়ি থেকে। পিছু পিছু আকাশের গার্ডগুলোও যায়। এদিকে বায়ান তবদা খেয়ে আছে। আকাশ কি বলে গেল? সে মুভ অন করেছে। কিসের জন্য মুভ অন করেছে? সকালের জন্য? কবে, কখন? আর সবচেয়ে বড় কথা, আকাশ সকালের কথা জানলো কি করে? আকাশের তো কিছুই মনে নেই। তবে বায়ানের মাথা এলোমেলো লাগে। কিন্তু সে বিয়ে তো কিছুতেই করবে না। এই শিমুকে এবার সে দেখে নেবে। মেয়েটা তাকে চেনে না। কি পেয়েছেটা কি এই শিমু? তার জীবন নিয়ে মনে হচ্ছে খেলছে। অধীর একটি অন্ধকার ঘরে ছটফট করতে করতে হাঁটাহাঁটি করছে। এক পর্যায়ে থেমে গিয়ে 2 হাতে মাথার চুলগুলো টেনে এদিক ওদিক টেনে চিৎকার করে বলে, ওই এভি কি করছে এসব? ওর বাচ্চাকে কোন গুহায় লুকিয়ে রেখেছে? কি করতে চাইছে ও? ওর তো কিছু মনে নেই। তবে ওই বাচ্চার প্রতি এত দরদ কেন ওর? একবার সম্মুখে জেলে দেয়, একবার সম্মুখে নিজেই বাঁচায়, একবার আমার প্রাণকে বিয়ে করতে চায়, একবার সৃজনকে খেলনা ভাবে।
আরেকবার সেই সৃজনকেই কোন গুহায় লুকিয়ে রাখে। ওহ, কি হচ্ছে এসব? লাস্ট কথাটা বলতে বলতে ডান হাত মুষ্টিবদ্ধ করে সামনের দেয়ালে জোরে সোরে একটি পাঁচ মারে। টকটকে লালিত চোখ দুটো ভস্ম করে দেওয়ায় প্রতিহিংসায় জ্বলছে যেন। এই এভি তাকে পুরো কনফিউজড করে দিচ্ছে। অধীর বিড়বিড় করে, এভি সৃজনকে আসলেই দত্তক দিয়েছে নাকি আমার হাত থেকে বাঁচাতে তামাশা করছে? কথাটা বলতে বলতে অধীর মাথা দুদিকে নাড়াতে নাড়াতে হুঙ্কার ছেড়ে বলে, প্ল্যান চেঞ্জ মাই ডিয়ার এভি। কথাটা বলে শব্দ করে হাসতে লাগলো। বিড়বিড় করলো, সরি সৌম্য। কথাটা বলতে গিয়ে অধীরের চোখের কোণ ভিজে উঠল বোধ হয়, কিন্তু অধীর সেদিকে পাত্তা দিল না। সে ক্রোধান্বিত হাসিতে ফেটে পড়েছে। ঘড়ির কাঁটা তখন দুপুর 2টোর ঘরে। আকাশ তার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে শিমুর ফোনে মেসেজ করলে শিমু দৌড়ে এসে দরজা খুলে দেয়। আকাশ শিমুর দিকে খেয়াল করলে দেখলো মেয়েটার চোখ মুখ ফোলা। বুঝলো এসব কান্নার ফল। আকাশ ভেতরে এসে মৃদু স্বরে বলে, আর কাঁদতে হবে না, 3 দিনে বিয়ের শপিং করে ফেলবি, সব ঠিকঠাক। কথাটা শুনতেই শিমু খুশিতে আকাশকে সাপটে ধরল। সে ভেবেছিল আকাশ আসলে তার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে, কিন্তু সে আকাশকে বায়ানের ব্যাপারে বলতেই আকাশ বিনা বাক্যে সব ঠিক করে দেওয়ার কথা বলে বেরিয়ে গেল। আর কিছুক্ষণের মাঝে সব ঠিক করে বাড়িও ফিরল। শিমু জানে সে মিথ্যার আশ্রয় নিয়েছে, কিন্তু তার বিশ্বাস একবার তার সাথে বায়ানের বিয়ে হয়ে গেলে তাদের মাঝে কিছু একটা থাকবে, যেটা আল্লাহ প্রদত্ত। শিমু আপাতত এটাই চায়, আর কিছু চাই না তার। আকাশ বাঁ হাতে শিমুর মাথায় রেখে দীর্ঘশ্বাস ফেলে। শিমু আকাশকে ছেড়ে হাস্যোজ্জ্বল মুখে বলে, তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আকাশ এর প্রেক্ষিতে কিছু বলল না। আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে মাকে খুঁজল। চোখে পড়ল আসমানি নাওয়ান তার ঘর থেকে বেরোচ্ছে, কিন্তু আকাশের দিকে চোখ পড়তেই ভদ্রমহিলার পা থেমে যায়। চোখে মুখে মলিনতা তার। আকাশের অনেক অন্যায় মেনে নিয়েছে সে। সন্ধ্যার সৌম্যকে অনেক কষ্ট দেওয়ার পরও 2.5 বছর পর যখন বাংলাদেশে ফিরল, সে মা হয়ে আকাশকে দূরে না ঠেলে দিয়ে আকাশকে কাছে টেনে নিতে চেয়েছিল, কিন্তু আর কত, তার নাতিটাকে পর্যন্ত ছাড়ল না। ওইটুকু বাচ্চাকে পর্যন্ত ছাড় দেয়নি। কোথায় রেখেছে কে জানে। এরপরও সে আকাশের মুখে একগাল ভাত তুলে দিলে সন্ধ্যার সৌম্য সৃজনের সাথে অন্যায় করা হবে। সে আর অন্যায় করতে পারবে না। আসমানি নয়ন বুকে পাথর চেপে আকাশের থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে আকাশের মুখের উপর তার ঘরের দরজা আটকে দিল। মা তাকে দেখে আর ঘর থেকে বেরোলো না। ব্যাপারটি আকাশ খেয়াল করতেই বুকে চিনচিন ব্যথা হয়। সে যাই করুক না কেন, মা এর আগে তাকে এসে বকেছে, তার সাথে চিৎকার করেছে, কিন্তু এই প্রথম মা তাকে কিছুই বলল না, কিছুই করল না, একেবারে মুখ ফিরিয়ে নিল। আকাশের অসহায় দৃষ্টি জোড়া আসমানি নাওয়ানের বন্ধ দরজার পানে। এদিকে আসমানি নাওয়ান আর আকাশের ব্যাপারটি খেয়াল করে শিমুরও মন খারাপ হয়। আকাশকে জিজ্ঞেস করতে ইচ্ছে করলো, ভাবি, সৌম্য ভাইয়া, সৃজন, এদের সাথে তুমি এমন অদ্ভুত আচরণ করো কেন আকাশ ভাইয়া? কিন্তু কথাটা বলার সাহস পেল না। আকাশ নিজেকে সামলে শিমুর দিকে চেয়ে বলে, শিমু, সন্ধ্যা মা। এটুকু বলে থেমে যায় আকাশ। শিমু বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ কি বলতে নিচ্ছিল এটা? আকাশ ফোঁস করে শ্বাস ফেলে বলে, মেয়েটি কোথায়? শিমু অবাক হয়ে বলে, তুমি ওটা। আকাশ ধমক দিয়ে বলে, যেটা জিজ্ঞেস করেছি চুপচাপ অ্যান্সার কর, নয়তো কানের গোড়ায় লাগাবো। শিমু ঝাঁকি দিয়ে ওঠে, আঙুল দিয়ে ইশারা করে একটি রুম দেখিয়ে বলে, ভাবি ওই ঘরে ঘুমিয়েছে। আকাশ গম্ভীর গলায় বলে, এখান থেকে যা। শিমু অবুঝ নয়নে বলে, হ্যাঁ। আকাশ ধমকে বলে, তোর রুমে যেতে বলেছি। শিমু আবারও ঝাঁকি দিয়ে ওঠে। কি অদ্ভুত, এই আকাশ ভাইয়া এত খিটখিটে কেন হয়ে গেছে? বিরক্ত লাগে। সে আর এখানে দাঁড়ালো না। মনটা ভালো আজ। দৌড় দিল তার ঘরের দিকে। তবে আকাশের ভাবসাব কেমন যেন অন্যরকম লাগছে, কেমন গোলমেলে। আকাশ সন্ধ্যার ঘরে এসে সন্ধ্যার বেডের পাশে দাঁড়িয়ে আছে। এক দৃষ্টিতে সন্ধ্যার মলিন মুখটার দিকে চেয়ে আছে অনেকক্ষণ যাবৎ। হাঁটুর নিচ পর্যন্ত চুলগুলো ছেড়ে দেওয়া, যেগুলো বিছানার এক পাশে অনেকটা জায়গা জুড়ে লেপ্টে আছে। পরনের শাড়ি বেশ অগোছালো, দুপায়ের পাতা থেকে কিছুটা উপরে উঠে গিয়েছে। বাম পাশের পেটের কাছটা উন্মুক্ত, যেখানে ব্যান্ডেজ করা। আকাশ হাঁটু মুড়ে বসলো সন্ধ্যার পেট বরাবর। দৃষ্টি ফেলল সন্ধ্যার ভেজা মুখ পানে। দেখে বোঝা গেল সন্ধ্যা কেঁদেছে ভীষণ। কারণটা যে সৃজন এটাও বেশ বুঝলো। দীর্ঘশ্বাস ফেলে ডান হাতে এগিয়ে নিয়ে যায় সন্ধ্যার ক্ষত পেটের কাছটায়। আলতো হাত রাখে সেথায়, বোঝার চেষ্টা করে এখনো কতটা ক্ষত আছে। সন্ধ্যা নড়ে চড়ে ওঠে, মুখে ব্যথার ছাপ ফুটে ওঠে। আকাশ দ্রুত হাত সরিয়ে নেয়, সন্ধ্যার দিকে চেয়ে ছোট করে বলে, সরি। এরপর শাড়ি একটু অংশ টেনে সন্ধ্যার পেটের অংশটুকু ঢেকে রাখে। হাঁটু দুটো মেঝেতে ঠেকানো অবস্থাতেই একটু একটু করে এগিয়ে আসে সন্ধ্যার পায়ের কাছে। সন্ধ্যার মুখের চেয়ে হাত পা তুলনামূলক বেশি ফর্সা।
কথাটা ভেবে আকাশ একটু হাসল বোধহয়। ডান হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে একটি ছোট্ট বক্স বের করে। বক্সটি খুলে ভেতর থেকে বের করে দুটি সোনার নূপুর আর দুটো সোনার পায়ের রিং। হাতের বক্সটি বেডের একপাশে রেখে আকাশ সোনার নূপুর দুটো সন্ধ্যার দুপায়ে পরিয়ে দেয়। পরপর দুপায়ে বুড়ো আঙুলের পাশে আঙুল দুটোতে রিং দুটো পরিয়ে দেয়। নূপুর আর রিং পরানো সন্ধ্যার পা দুটো মুগ্ধ চোখে চেয়ে দেখে আকাশ। ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে ওঠে। মুখ এগিয়ে নিয়ে প্রথমে সন্ধ্যার ডান পায়ে রিং বরাবর পায়ের উপর চুমু খায়, এরপর নূপুর বরাবর পায়ের উপর চুমু খায়। সেমভাবে বাম পায়েও দুটো চুমু খায়। মাথা তুলে বাম পকেট থেকে একটি আলতার কৌটো বের করে। কৌটোর মুখ খুলে কাপা হাতে সন্ধ্যার পায়ে আলতা পরিয়ে দেয়। বা পায়ের শেষ পর্যায়ে আসতেই সন্ধ্যা নড়ে চড়ে উঠে ঘুম জড়ানো কণ্ঠে বলে, কি করছেন? সাথে সাথে আকাশের হাত থেকে আলতার কৌটোটি পড়ে যায়। হন্তদন্ত হয়ে সে মেঝে থেকে উঠে দাঁড়ায়। ঢোক গিলে তাকায় সন্ধ্যার দিকে, যেন অনেক বড় ধরনের কিছু চুরি করতে এসে ধরা পড়ে গিয়েছে। সন্ধ্যা একটু আধটু ঘুম হালকা হয়েছিল, পায়ে ঠান্ডা কিছু অনুভব করায়, কিন্তু তার ঘরে আকাশকে দেখে সন্ধ্যার ঘুম পুরোপুরি উবে যায়। বিস্ময় চোখে তাকায় আকাশের দিকে। ঢোক গিলল মেয়েটা। আকাশকে দেখে মনে পড়ল আকাশ সৃজনকে কার কাছে যেন দত্তক দিয়ে দিয়েছে, আর এজন্য সে তার বাচ্চাকে সেই কাল থেকে একটাবার সামনে থেকে দেখতে পায়নি, একটাবার বুকে নিতে পারেনি তার ছোট্ট বাচ্চাকে। সন্ধ্যার চোখ জোড়া ভরে ওঠে। সে আকাশের দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, আমার বাচ্চা কোথায়? আকাশ ঠোঁট চেপে ভাবলিসহীন ভাবে বলে, কতবার বলবো, ওকে দত্তক দিয়ে দিয়েছি। সন্ধ্যার অসহায় লাগলো। তার বাচ্চাকে আকাশ দত্তক দেওয়ার কে? সে চেঁচিয়ে বলে, সৃজনের বাবা বেঁচে থেকে মরে যেতে পারে, কিন্তু ওর মা এখনো বেঁচে আছে। ওকে দত্তক দেওয়ার আপনি কে? আকাশ থমথমে কণ্ঠে বলে, শব্দ দূষণ করো না, কানের প্রবলেম হচ্ছে আমার। সন্ধ্যার এত রাগ লাগলো, সে আগের চেয়েও শব্দ করে চেঁচিয়ে বলে, জানোয়ার একটা। কথাটা বলতেই আকাশ এগিয়ে এসে সন্ধ্যার দিকে ঝুঁকে ডান হাতে সন্ধ্যার মুখ চেপে ধরে। সন্ধ্যার চোখে চোখ রেখে বলে, ভুলেও এই ওয়ার্ড আর উচ্চারণ করবে না, আমার হজমে প্রবলেম হয়। আকাশের কণ্ঠ নরম। সন্ধ্যার চোখ জোড়া ভরে ওঠে। মনে পড়ে নিয়াজের বলা কথা, আকাশ কিছু ইচ্ছে করে না। সন্ধ্যা কি করবে? আকাশ সব কিছু অনিচ্ছায় করলেও করে, তো তার বাচ্চার থেকে তাকে কত দূরে করে দিয়েছে। আকাশ সন্ধ্যার চোখে পানি দেখে অসহায় দৃষ্টিতে তাকায়। সন্ধ্যার মুখ চেপে ধরা হাত ঢিলে করে। সোজা হয়ে দাঁড়িয়ে সন্ধ্যার পাশে বেডের উপর পা ভাঁজ করে বসে, ডান পা মেঝেতে রাখে। দু হাতে সন্ধ্যাকে ধীরে ধীরে টেনে তোলে আকাশ। এরপর আকাশ সন্ধ্যাকে তার বুকের সাথে হেলান দিয়ে বসায়। সন্ধ্যা নড়তে চাইলেও পারল না। পেটের কাছটায় প্রচণ্ড ব্যথা, তবে শব্দ করে বলে, আমাকে ছাড়ুন বলছি, ছোবেন না আমাকে। আকাশ শুনল না সন্ধ্যার কথা। সে বাঁ হাতে সন্ধ্যাকে আলতো করে নিজের সাথে ধরে রেখে ডান হাতের মুঠোয় সন্ধ্যার ডান হাত নেয়। এরপর সন্ধ্যার পায়ের দিকে তাকিয়ে সন্ধ্যার কানের কাছে মুখ রেখে মৃদুস্বরে বলে, তোমার পা দুটো সুন্দর লাগছে। ঘাড়ে গরম নিঃশ্বাস পড়ায় সন্ধ্যা মৃদু কেঁপে ওঠে। আকাশের কথা শুনে সন্ধ্যার দৃষ্টি তার পায়ের দিকে পড়লে মেয়েটার চোখ মুখে বিস্ময় ভর করে। দুপায়ের নূপুর রিং দেখে যতটা না অবাক হলো, তার চেয়ে বেশি অবাক হলো পায়ে পরানো আলতা দেখে। সন্ধ্যার চোখের পাতা কাঁপছে। সন্ধ্যার মনে আছে, তার গলা অপারেশনের দিন সকালে আকাশ তার পায়ে আলতা পরিয়ে দিয়েছিল। আকাশ আলতা পরিয়ে দিলে সেটা বোঝা যায়, কারণ একটু আঁকা বাঁকা হয়। সন্ধ্যা বুঝলো আকাশের হাত কাঁপে। দেখতে অসুন্দর লাগে না, তবে সন্ধ্যার চোখে ওই খুঁতটুকু ধরা পড়ে যায়। আজও সেই একইভাবে তাকে আলতা পরিয়ে দিয়েছে আকাশ। কেন? আকাশ সন্ধ্যার পায়ের দিকে দৃষ্টি রেখে আবারও বলে, কে যেন বলেছিল, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। কথাটা শুনে সন্ধ্যা একটুখানি ঝাঁকি খায় মনে হলো। আকাশ টের পেয়ে একটু হাসলো বোধহয়। অতঃপর সে সন্ধ্যাকে আবারও আগের ন্যায় বিছানায় শুইয়ে দিয়ে উঠে দাঁড়ায়। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। সে উঠতে চাইলেও পারল না। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, আর কতবার সৃজনের ভালো থাকার খবর দিলে তুমি আমাকে এসব গালি দেওয়া বন্ধ করবে? সন্ধ্যার বুকটা কেমন চিনচিন ব্যথা করে উঠল। মুখ ফুটে কিছু বলতে চাইছে, কিন্তু গলার কাছে এসে বেঁধে যাচ্ছে। আকাশ সেখানে দাঁড়ালো না, উল্টো দিকে ঘুরে যেতে নিলে সন্ধ্যা কাপা কণ্ঠে বলে, শুনুন। আকাশ দাঁড়ালো, সন্ধ্যার দিকে ফিরল, তবে সন্ধ্যার দিকে তাকালো না। তাকালো সন্ধ্যার পায়ের দিকে। সেথায় দৃষ্টি রেখে সন্ধ্যা কিছু বলার আগেই আকাশ বেসুরা গলায় কয়েক লাইন গাইল। ও তোর পরশে আমার পরাণ পাথর গলে, তোরে ছাড়া আমার একটা দিন না ঢলে, ওই রূপোর ঘরে রূপের বাতি জেলে, তোর পায়ের মলের আওয়াজ গেলি ফেলে। এটুকু গেয়ে আকাশ উল্টো ঘুরে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে
বসে যাওয়া গলায় আওড়ায়, হায় রাব্বা ও হায় রাব্বা। আকাশের গাওয়া গানে সুরের চেয়ে অসহায়ত্ব বেশি ছিল, বিশেষ করে শেষ দুটো লাইনে, যেন আল্লাহর কাছে অসহায় কণ্ঠে কিছু আর্জি করছে। সন্ধ্যায় দৃষ্টি আকাশের অদৃশ্য হওয়ার পানে, দু চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। সে কি কিছু বুঝেছে? সেই জানে বুকে অসহ্য ব্যথা করছে। সৌম্য টিউশন থেকে ফিরছিল, হাতে কিছু বাজার, একটি দেশি মুরগি আর একটু পোলাওয়ের চাল। অনেকদিন পর একটু ভালো কিছু বাজার করেছে তার ইরাবতীর জন্য। গতকাল মেয়েটাকে থাপ্পড় মেরেছে ভাবলেই বুকটায় অসহ্য ব্যথা করে ওঠে। সৌম্য ঢোক গিলে দ্রুত পা চালালো, ভাবলো একটা রিক্সা নেবে, কিন্তু 1 সেকেন্ডেই সে ভাবনা চাপা দিল। সে কি করে বিলাসী জীবনযাপন করতে চায়? তার তো এসব মানায় না। সে এখন 50 টাকা ভাড়া দিয়ে বাড়ি গেলে কি করে হবে? তার তো চাকরি নেই, আর না তো কখনো হবে। তবে টিউশনেই চলতে হবে, আর এই ঢাকা শহরে টিউশন করে চলার পর পকেটে 50 টাকার মূল্য লাখ টাকার সমান। এটা তার মতো মধ্যবিত্ত ছেলে না বুঝলে আর কে বুঝবে? সৌম্য রিক্সা নিল না, বরং পায়ের গতি বাড়ালো। এই টাকা দিয়ে সে তার ইরাবতীকে আরেকদিন আরেকটা ভালো জিনিস খাওয়াতে পারবে। কথাটা ভেবে সৌম্য মৃদু হাসল। হঠাৎই পিছন থেকে শক্ত কিছু সৌম্যর পিঠে আঘাত হানে। সৌম্যর হাত থেকে বাজারের ব্যাগ ছিটকে পড়ে যায়, সাথে সেও হুমড়ি খেয়ে পড়ে যায়। সৌম্যর মনে হলো তার বুক চেপে আসছে, নিঃশ্বাস নিতে পারছে না। অনেক ভারী কিছু তার পিঠে আঘাত এনেছে। সে বুঝেছে। হঠাৎই গোলাগুলির আওয়াজ কানে ভেসে আসে। সৌম্য কোনো রকমে উঠে দাঁড়িয়ে উল্টো দিকে ফিরে তাকায়। চোখ জোড়া নিভু নিভু। চোখে পড়ল তার দিকে একজন লোক ছুটে আসছে, যার হাতে পিস্তল। সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায়, বুকটা কাঁপে। তার কিছু হলে তার ইরাবতীর কি হবে? সৌম্য আর কিছু ভাবল না। সে বুঝলো তাকে এখান থেকে পালাতে হবে, নয়তো সে মরতে হবে। আর সে মরে গেলে তার ইরাবতীও যে মরে যাবে। সৌম্য উল্টো দিকে দৌড় লাগায়। পিছন থেকে 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 গুলি ছুটে আসছে, যেগুলো সৌম্যর পাশ ঘেঁষে চলে যাচ্ছে। সৌম্যর দৃষ্টি জুড়ে অসহায়ত্ব। চোখের সামনে বারবার ইরাবতীর মুখটা ভেসে উঠছে। খুব করে আল্লাহকে ডাকলো তার যেন কিছু না হয়। প্রাণপণে ছুটছে ফাঁকা রাস্তায়, পুরো শরীরে কম্পন ছেলেটার। সৌম্যর পিছু পিছু অধীর দৌড়াচ্ছে, চোখে মুখে অজস্র ক্রোধ। আশ্চর্যের বিষয়, অধীরের পিছু আকাশ দৌড়াচ্ছে, যার তীক্ষ্ণ দৃষ্টি অন্ধকারের মাঝে দৌড়ানো অবস্থায় সৌম্যকে টার্গেট করা। অধীরের পানে ডান হাতে একটি বড়সড় হাতুড়ির মতো। একজন মানুষকে থেতলে দেওয়ার জন্য এটা যথেষ্ট। আকাশ হঠাৎই তার লক্ষ্য ঠিক রেখে হাতের এই বস্তুটি অধীর বরাবর ছুঁড়ে মারে। আকাশের লক্ষ্য অনুযায়ী বস্তুটি অধীরের একেবারে মাথায় থেকে সামান্য নিচে ঘাড় বরাবর গিয়ে লাগে। পিছন থেকে এত জোরে আঘাত পেয়ে অধীর উল্টে পড়তে পড়তে বেঁচে যায়। বাঁ হাতে ঘাড় চেপে অসহ্য ব্যথা অগ্রাহ্য করে উল্টো দিকে ফিরলে আকাশকে তার দিকে দৌড়ে আসতে দেখে অধীরের দৃষ্টিতে বিস্ময় ভর করে। আকাশের ঠোঁটের কোণে বাঁকা হাসি। প্রথমবারের মতো অধীরের সাদা চোখের মণিতে আকাশের দৃষ্টি আটকায়। ঠোঁটের কোণে লেপটানো হাসি মিলিয়ে যায়। অধীরের মুখ দেখতে চাইল, কিন্তু পারল না, কারণ অধীর পুরো প্যাকেট, শুধুমাত্র চোখ দুটো ছাড়া। আকাশ তার পায়ের গতি বাড়ালো। অধীর 1 সেকেন্ডও সময় নষ্ট করল না। সে উল্টো ঘুরে সৌম্যর দিকে দৌড় লাগায়। ডান হাতের পিস্তল উঠিয়ে সৌম্যর দিকে একটি গুলি ছোড়ে। একেবারে গুলিটি সৌম্যর ডান হাতে বিঁধে যায়। সৌম্যর পা থেমে যায়, মৃদু আর্তনাদ করে ওঠে। বাঁ হাতে ডান হাত চেপে ধরে। সারাদিনের ক্লান্তি, এতক্ষণের দৌড়ানো, এখন একটি গুলি, সব মিলিয়ে সে আর এগোতে পারল না। ঠাস করে মাটিতে বসে পড়ে। তখনই সৌম্যর মাথার উপর দিয়ে একটা ঝাঁপ দেয় অধীর। সৌম্য কিছু বোঝার আগেই সৌম্যর মাথার উপর দিয়ে আকাশে একটা লাফ দিয়ে সামনে এগোয়। এবার সে অধীরের পরপর ঝাঁপ দেওয়া অধীরকে নাগাল পায়। ডান হাতে অধীরের হুডি টেনে ধরে আকাশ। অধীর ব্যাপারটি বুঝতেই সে নিজেই টান মেরে হুডি খুলে ফেলে। ফলস্বরূপ তার হুডি আকাশের হাতে চলে আসে। আকাশ এক মুহূর্তের জন্য থেমে যায়। তার সাথে ঠিক কি হলো এইটুকু বুঝতে একটু সময় লাগলো তার। ওদিকে অধীর থেমে নেই, সে সামনে দৌড়ালো। আকাশ অধীরের হুডি ডান হাতে পেঁচিয়ে অধীরের দিকে দৌড়ায় আর বলে, ওই কুত্তার বাচ্চা, দাঁড়া বলছি, সাহস থাকলে সামনে এসে লড়াই কর। অধীর আকাশের কথা গায়ে মাখল না। তার ঠোঁটের কোণে বাঁকা হাসি। বিড়বিড় করে, সৌম্যকে বাঁচিয়ে আমার ফাঁদে পা দিয়ে দিলি, বোকা এভি। তখনই অধীরের সামনে একটি হেলিকপ্টার এসে থামে। অধীর একটা লাফ দিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে। সাথে সাথে হেলিকপ্টার উপরে উঠতে থাকে। আকাশ দৌড়ে এসেও লাভ হলো না। ততক্ষণে হেলিকপ্টারটি অদৃশ্য হওয়ার পথে। আকাশ মাটিতে দাঁড়িয়ে পরাজিত সৈন্যের ন্যায় ফোঁস করতে লাগলো। এত দূরে এসেও হাত ফসকে গেল। ডান পা ফুটবল লাথি দেওয়ার মতো করে শব্দ করে বলে, ড্যামিট। আকাশের প্রশ্ন জাগে, কে এই ছেলে? তার মাথা কাজ করে না।
চোখ দুটো অমন ভয়ানক সাদা কেন বুঝলো না? লেন্স লাগিয়েছে নাকি চোখই ওরকম, এটাও বুঝলো না। হাতে পেঁচানো হুডি সামনে মেলে ধরলো, পুরোটা কালো রঙের, তবে হুডির পেছনে সাদা কালারে লেখা এডি। এরপরের অক্ষরগুলো মিশে গিয়েছে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে এখানে 5 অক্ষরের একটি নাম ছিল, যার প্রথম দুটো অক্ষর আছে, বাকিগুলো একেবারেই বোঝা যাচ্ছে না। আকাশের কপালে চিন্তার ভাঁজ। সৌম্যর কথা মনে পড়তেই আকাশ হুডিটি আবারও হাতে পেঁচিয়ে দ্রুত উল্টো দিকে দৌড়ে আসে সৌম্যর দিকে। ততক্ষণে সৌম্য ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছে। শব্দ পেয়ে সামনে তাকালে দেখলো আকাশ তার দিকে এগিয়ে আসছে। এখানে আসলে কি হলো সৌম্যের কিছুই বুঝলো না। তাকে কে গুলি করেছে এটাও সে বুঝতে পারছে না, শুধু জানে একজন হেলিকপ্টার নিয়ে পালালো, আর আকাশ চেঁচিয়ে তাকে গালি দিল। ভাবনার মাঝে আকাশ দ্রুত পায়ে এগিয়ে এসে সৌম্যর ডান হাতের শার্টের হাতা টেনে বিচলিত কণ্ঠে বলে, গুলি কি লেগেছে নাকি অন্য কিছু? কথাটা বলতে বলতে আকাশ সৌম্যর দিকে তাকায়। সৌম্য বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। গতকালকেই আকাশকে যে রূপে দেখেছে, আজকে এমন আকাশকে ঠিক হজম হচ্ছে না। সৌম্যর দৃষ্টি দেখে আকাশ সৌম্যর হাত ছেড়ে দেয়, ঢোক গিলে নিজেকে সামলায়, এদিক ওদিক তাকিয়ে নিজেকে একটু গোছালো। এরপর সৌম্যর দিকে চেয়ে শক্ত গলায় বলে, গুলিটা তোর বুকে লাগলে বেশি খুশি হতাম। কথাটা বলে আকাশ সৌম্যকে পাশ কাটিয়ে উল্টো পথে এগোয়। গলায় কাটা বিঁধে যাওয়ার মতো জ্বলে উঠল কেন যেন। পায়ের গতি বাড়ালো আকাশ। এদিকে সৌম্য মলিন মুখে দাঁড়িয়ে আছে এক জায়গায়। আকাশের বলা কথাটা বারবার কানে বাজে, গুলিটা তোর বুকে লাগলে বেশি খুশি হতাম। সৌম্য কি ছিচকাদুনে হয়ে গেছে? তারা তো চোখ ভেজে কেন ইদানিং? তার তো কোনো কালেই ভাই ছিল না, যা আছে সে শত্রু। এ তো নতুন নয়, তবে সে কেন দুঃখ পায়? সৌম্য ঢোক গিলে ধীর পায়ে সামনের দিকে এগোয়। পকেটে টাকা নেই, বাজার করে চিকিৎসা করাবে কি করে? বাজারগুলোও বোধহয় অস্তিত্ব নেই। তার ইরাবতীর মুখের খাবার নষ্ট করে দিল আকাশ, তার হাতটাও অচল করে দিল। সৌম্যর দম বন্ধ লাগলো। এটাই বোধহয় তার জীবন। আকাশ কিছু দূর গিয়ে পকেট থেকে ফোন বের করে নিয়াজকে মেসেজ দেয় এই জায়গার লোকেশনটি, সাথে এটাও লেখে, সৌম্যর ডান হাতের নিচে থেকে 3 ইঞ্চি বরাবর একটি গুলি লেগেছে, ইমিডিয়েটলি ওর ট্রিটমেন্ট করাতে। মেসেজটি সেন্ড করে আকাশ চারিদিকে দৃষ্টি ঘোরায়। থেকে থেকে সিভিল ড্রেসের লোক দাঁড়ানো। এরা যে ওই হুডিওয়ালার লোক, এটা আকাশ বেশ ভালো করে বুঝতে পেরেছে, যার ফলে সৌম্যকে হেল্প করার ক্ষেত্রে আকাশের হাত অটোমেটিক শিকলবদ্ধ হয়ে গিয়েছে। আকাশ হাতের হুডিটির দিকে তাকায়, চোখে মুখে অজস্র ক্রোধ জমা হয়। বিড়বিড় করে, কল্পনা অতীত বিভৎস এক হত্যার মাধ্যমে পৃথিবীর ইতিহাসে তোকে আর আমাকে লিখে রাখবো। তোর নাম থাকবে মৃতের তালিকায়, আর আমার নাম থাকবে এক নির্মম খুনির তালিকায়।